রক্তের সম্পর্ক ছাড়াও যে সম্পর্ক মানুষের সাথে এত গভীরভাবে তৈরি হয় সেটা আপনাদের সাথে না মিশলে আমি জানতাম না। এই প্ল্যাটফর্মে এসে এমন এমন কিছু পরিচিত মুখ পেয়েছি, পরিচিত কিছু আত্মীয় পেয়েছি যাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু তাদের ব্যবহার, তাদের সাথে আমার যে একটা সম্পর্ক সেটা যে এত মধুর হয়ে উঠবে দিন দিন সেটা আমার জানা ছিল না। আলহামদুলিল্লাহ জানাই আল্লাহ তাআলার কাছে যে এই প্ল্যাটফর্মে এসে আমি আমার ওই সকল মানুষদেরকে পেয়েছি যারা আমার কষ্টে কষ্ট পান আর সুখে খুশি হন। তো কথাটা কেন বলেছি সেটা সম্পূর্ণ ব্লগ জুড়ে থাকলে আপনারা অবশ্যই দেখতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চলে এলাম আজও নতুন একটি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আই হোপ প্রতিদিনের মতো আজকের এই ব্লগটা আমার আপুদের অনেক ভালো লাগবে। চলে তো এসেছি প্রতিদিনের মতো সংসারের কাজকর্ম করতে আর সেই সাথে আপনাদের সাথে শেয়ার করতে। তো গল্প করতে করতে চলুন আমি নাস্তা বানাতে বানাতে আপনাদের সাথে আমার ব্লগটা শুরু করে দেই। দিনের শুরুতেই যখন আমার কিচেনে এত সুন্দর সূর্যের আলো আসে তখন পুরো কিচেনটা এত আলোকিত হয়ে যায়, সেটা তো প্রত্যেকবারে আমি আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছি। তো গতকাল আমি বেশ কিছু পরোটা বানিয়ে রেখেছি, তো আজ তেমন একটা হ্যাসেল নেই, জাস্ট ফ্রিজ থেকে কিছুক্ষণ আগেই বের করে রেখেছি আর এখন গরম গরম ভেজে নিচ্ছি। তো ওই তো দেখতে তো পাচ্ছেন পরোটা হয়ে যাচ্ছে আর কি পরিমাণ সূর্যের আলো আমার কিচেনের উপর। তো এদিক দিয়ে হঠাৎ করে খেয়াল করলাম আমার কিচেনটা এত ময়লা হয়েছিল, এর কারণ তো অবশ্যই আছে, সেটা হলো গতকাল আমি আমার কিচেনটা ক্লিন করিনি। তো ভাবলাম এই ময়লা চুলোর মধ্যে আমি কিভাবে কিচেনটা মানে যে কোনো নাস্তা বানাবো, তো ভাবলাম সবার আগে আমি কিচেনটা একটু ক্লিন করে তারপরে আমি নাস্তাটা বানিয়ে ফেলি। তো এই তো দেখতে তো পেয়েছেন আমি কিন্তু যে নাস্তাগুলো বানাচ্ছি সেগুলো কিন্তু আমার ছেলেদেরকেই দিয়ে দিয়েছি, আর ছেলেদেরকে দেওয়ার পর তারপরে নিজে খেয়েছি, তবে অনেকটা বেলা করেই খেয়েছি। আজ কেন জানি ইচ্ছে করছে, যেহেতু সকালবেলায় উঠেছি তো যার কারণে একটু হাতে সময় তো আছে, একটু আরামায়েশ করে খাই। ডায়েট করতে করতে পেটে তো এখন ক্ষুধা লাগেই না, যেটা খাচ্ছি সেটা পুরোপুরি চোখের একটা খিদা আছে না, সেটাই ওই ক্ষুধার কারণেই খাচ্ছি। পরোটা একটা সসেস নিয়েছি আর সেই সাথে ডিম পোচ। তো অনেক দিন ধরে আসলে রুটি পরোটা না খেতে খেতে কেন জানি এখন ইদানিং খেতে ইচ্ছে করে না তেমন কোনো কিছু। আর তার উপরে আমি যে স্লিমিং ডায়েটে যে ড্রিঙ্কসটা খাই ওটার কারণে মুখের খাওয়ার যে রুচিটা সেটাও কমে যায়, তো যার কারণে কোনো কিছুই আর খেতে ইচ্ছা করে না। বেশ কয়েকদিন ধরে ঘুম থেকে ওঠার পর শুধু দুটো সিদ্ধ ডিম খেয়েছিলাম, কিন্তু আজ কেন জানি ইচ্ছে করছে একটু খাই। ওই যে ডায়েট করছি কিন্তু মাঝে মাঝে ইচ্ছা করে ডায়েটটা ভেঙে সে আমার চিরপরিচিত যে খাবারটা সেটা খেয়ে ফেলি। আসলে বাঙালি বলে কথা, বাঙালিরা কিন্তু সকালবেলা রুটি বা পরোটা না খেয়ে থাকতে পারে না। তো যাই হোক এদিক দিয়ে একটা পরোটা নিজের জন্য ভেজে 4টা টুকরা করে ফেলেছি, সসেস একটা কলাও নিয়েছি আর একটা ডিম। তো মোটামুটি এই ছিল আমার সকালবেলার ব্রেকফাস্ট। আর প্রথমে ভেবেছি আমি চা বা কফি কিছু খাবো না, কিন্তু কেন জানি এত ইচ্ছে করছিল কিছু খেতে, তো সাথে সাথে ইনস্ট্যান্ট যে কফির প্যাকেটটা আছে সেটা খুলে গরম গরম বানিয়ে ফেললাম কফি। তো এটাও দিয়ে সকালবেলা নাস্তাটা খেয়ে নিয়েছি। আর আমি আজ নাস্তা করেছি আমার বারান্দায়, দেখতে তো পেয়েছেন আমার বারান্দায় কী পরিমাণ সুন্দর রোদ উঠেছে। মাশাল্লাহ এই সুন্দর পরিবেশে খেতে আমার থেকে বেশ ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রত্যেকটা দিনই কিন্তু খুবই সুন্দর যদি আপনি সুন্দর করে অতিবাহিত করতে পারেন। আশপাশে কিন্তু এখনও অনেকে আছে, কেউ উঠেছে কেউ হয়তো ঘুম থেকে উঠেনি। তো মোটামুটি আমি যখন বারান্দায় শ্যুট নেই তখন আমি খেয়াল করি কেউ কি আমাকে দেখছে কি না। তবে নাস্তাটা হয়তো কেউ না দেখলেও ওই যে ভিডিও করতে যাই তখন জানি না কেউ খেয়াল করে কি না। তো যাই হোক এটা কিন্তু খেয়াল রাখি, তবে আমার যতটুকু মনে হয় আমি যখন শ্যুট নিই তখন কিন্তু কেউই তেমন থাকে না। তো এদিক দিয়ে নাস্তা খেয়ে আমার লিভিং রুমে চলে এসেছি। প্রিভিয়াস ব্লগে তো দেখেছেন আমার যে সোফার কভারগুলো সেগুলো খুলে ফেলেছিলাম। তো এদিক দিয়ে সোফার কভারগুলো ধুয়ে নেওয়ার পর যখন লাগাতে গেলাম তো খুব কষ্ট হচ্ছিল, তো আমার বড় ছেলেকে বললাম বাবা আমাকে একটু আম্মুকে একটু হেল্প করো। তো
সে কিন্তু আমাকে হেল্প করেছে। এই যে এগুলো সরিয়ে সরিয়ে কভারটা লাগানো খুব কষ্ট হয়ে যায়, তার উপর নিচে যে একটা আংটা লাগাতে হয় সেটাও আমার একা পক্ষে সম্ভব না। আমার ছেলে সোফার এক কর্নার তুললেই তারপরে আমি লাগিয়ে দেই। তো মোটামুটি মাকে কিন্তু আমার মানে আমাকে কিন্তু আমার সন্তান ভালোই হেল্প করেছে, আর খুব কষ্ট হয়নি এই কভারটা লাগাতে। আর সুন্দর করে লাগানোর পর দেখুন এখন আমার সোফাটা দেখতে কতটা সুন্দর লাগছে। আমার হাজব্যান্ডের কথা মতোই কিন্তু আমি এই সাদা কভারটা নিয়েছি, কিন্তু এত ময়লা হয় যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রত্যেক সপ্তাহেই আমাকে এই সোফার কভারটা ক্লিন করতে হয়, না হয় ময়লা থাকলে আমার এত অস্থির লাগে আর খুব বিরক্ত লাগে। কারণ হঠাৎ করে যদি কোনো গেস্ট চলে আসে তখন তো আমার তো মন মেজাজ তখন খারাপ হয়ে যাবে। তো যার কারণে প্রত্যেক সপ্তাহ বা 10 দিন পর পর আমি চেষ্টা করি আমার সোফার কভারটা ক্লিন করে নিতে। এদিক দিয়ে লিভিং রুমটা ক্লিন করে নেওয়ার পর আমি আমার বেডরুমে চলে এসেছি। আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে চলে গিয়েছে। তো তখনই আমি সুন্দর করে আমার বেডরুমটা গুছিয়ে নিয়েছি। আর একটা জিনিস কি জানেন, বেডরুম গোছানো থাকলে না নিজে থেকেও বেশ শান্তি লাগে। বেড পরিষ্কার থাকলে মনে হয় সংসারের অর্ধেক কাজ শেষ হয়ে গিয়েছে। আর একটা কাজ যদি শুরু করে দেই পরবর্তীতে সবগুলো কাজ মুহূর্তের মধ্যে আমি করে ফেলতে পারি। তো ওই তো হেল্পিং হ্যান্ড ছাড়া একা একা পুরো ঘরটা সুন্দর করে ক্লিন করে ফেলছি। আর অফিস স্ক্রিনে আমার ছেলের বেডরুমটাও আমি গুছিয়ে নিয়েছি, আর সেই সাথে আমার ডাইনিং রুমটাও আমি ক্লিন করে নিয়েছি। তো চলুন শুরুতে আমি কথাগুলো কেন বলেছি, ওই যে রক্তের সম্পর্কের কথাটা বললাম। আসলে জানেন কি, ইদানিং যখন ব্লগ আপনাদের সাথে শেয়ার করি আমার প্রত্যেকটা ব্লগে এত সুন্দর সুন্দর কমেন্ট থাকে যেগুলো পড়ে পুরোপুরি আবেগ আপ্লুত হয়ে যায়। আমি চিন্তা করি এই প্ল্যাটফর্মে না আসলে আমি জানতে পারতাম না আমার আপুরা যে আমাকে এতটা লাইক করে। আমার ভিউ যতই হোক না কেন, আমি যে আপনাদের থেকে এত সুন্দর সুন্দর কমেন্ট পাই আমার কাজের জন্য, সেটার জন্য কিন্তু আমার অনেক ভালো লাগে। আর সেটা দেখেই কিন্তু অনেকটা মনোবল চলে আসে যে অনেক আপুরা আছে যারা আমার ব্লগের জন্য ওয়েট করছে। তখন যদি বসেও থাকি তখন চিন্তা করি আমি বসে থাকলে আমার আপুরা তো আমার উপরে কষ্ট পাবে। তো যাই হোক, সংসারের কাজ তো করতেই হবে, সেগুলো শ্যুট নিয়ে ফেলি আর আপুদের সাথেও শেয়ার করে ফেলি। তো হঠাৎ করেই মানে যখন খেয়াল করলাম ইদানিং আপুদের বেশ সুন্দর সুন্দর কমেন্ট আসে, তো সেই ভালোবাসার জন্যই আমি কথাটা বলেছি। তাদের সাথে কিন্তু আমার কখনোই রক্তের সম্পর্ক নেই, কিন্তু ওই যে মন থেকে আত্মার একটা সম্পর্ক হয়ে গেল, তো সেই টানেই কিন্তু ব্লগগুলো করে ফেলি। আর ইদানিং তো এত ব্লগার আপু এই প্ল্যাটফর্মে এসেছে আর এত সুন্দর সুন্দর কাজ প্রেজেন্ট করে, প্রত্যেকটা আপুর কাজ দেখতে এত ভালো লাগে। সত্যি বলছি, মাঝে মাঝে যদি কখনো কাজ করার জন্য এনার্জি না পাই, আমি ওই আপুদের ব্লগ দেখে পুরোপুরি একটা এনার্জি নিয়ে আমি চলে আসি। আর একটা জিনিস কি জানেন, কাজ একজন থেকে কিন্তু কাজ দেখলে কিন্তু আপনি একটা মনোবল ফিরে পাবেন। তো ওই যে প্রিভিয়াস ব্লগে যে আমার এই বেডশিট তারপর যে পর্দাগুলো আমি খুলেছিলাম সেগুলো তো ক্লিন হয়ে গেল, তো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে রেখে দিব। তো যার কারণে একটু গুছিয়ে রাখলে সুবিধা হয়, পরবর্তীতে কোনো বেডশিট বিছাতে গেলে খুব একটা এলোমেলো হয়ে যায় না। তো হঠাৎ করে যখন আমার ড্রয়ারটা খুললাম, মানে যেখানে আমি আমার বেডশিট রাখি, সেখানে দেখলাম আমার ছেলে গত কয়েকদিন আগে যে বেডশিটগুলো রেখেছিল সেগুলো খুব মানে এলোমেলো করে রেখেছিল। তো ভাবলাম সেগুলোও বের করে একটু সুন্দর করে গুছিয়ে রাখি। তো যে কাজগুলো আমার পক্ষে একান্তই না করা সম্ভব হয়, মানে আমি করতে পারছি না বা ইচ্ছে করছে না, তখনই কিন্তু আমি আমার ছেলের হেল্প নেই। আর আমার ছেলে কিন্তু মাশাআল্লাহ আমাকে অনেক হেল্প করে, মানে আমার বড় ছেলেটা। তো সে কিন্তু আমাকে আমার সংসারে অনেক দরকারি কাজ আছে, যেমন ময়লা ফেলানো, তারপর পিউরিটে মানে পানির যে ইয়াটা আছে ওটাতেও পানি রেখে দেয়। তারপর আমার যার কারণে পিউরিটে খুব একটা পানি রাখতে হয় না, যখনই খালি হয়ে যায় ছেলে দেখলে সাথে সাথে সেখানে পানি দিয়ে দেয়। আর এদিক দিয়ে আমার যে পর্দার কাপড় আর যে বেডশিট সেগুলো ড্রয়ারে সুন্দর করে গুছিয়ে রাখছি। গোছানো থাকলে আসলেই সত্যি বলতে কি এত শান্তি লাগে। তো যাই হোক, আমার প্রিভিয়াস ব্লগে আমি যখন আমার আপুদেরকে শেয়ার করেছি আমার বেডরুমটা, এত সুন্দর সুন্দর কমেন্ট এসেছে মাশাল্লাহ।
আমি কিন্তু পুরোপুরি আবেগ আপ্লুত হয়ে গিয়েছি আমার বেডরুমটা দেখে, যে আপনারা এত সুন্দর কমেন্ট করেছেন। আর আমার এই ডেকোরেশন, আগের ডেকোরেশনের চেয়ে যে এই ডেকোরেশনটা আপনাদের এত নজর কাড়বে সেটা আমার জানা ছিল না। তাহলে তো আমি অনেক আগেই করে ফেলতাম। আসলে আমি অনেক আগেই করে ফেলতাম যদি আমার হাজব্যান্ডের থেকে সাপোর্ট পেতাম। আমার হাজব্যান্ড তো মাশাল্লাহ কী বলবো, যেটা যেখানে থাকে সেটা সেখানেই থাকবে। মানে যখন আমি এগুলো সরিয়ে মানে সবগুলো গুছিয়েছি, আমার হাজব্যান্ড তখন বলল, তুমি পারো বটে, কীভাবে পারো এগুলো করতে সারাক্ষণ। তো আমি বললাম তাকে, তুমি জানো সবাই যখন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে আমার এই বেডরুম নিয়ে, তখন চিন্তা করছিলাম আমি কেন তোমার কথা শুনতে গেলাম, আরও আগে কেন করলাম না। তো আমার হাজব্যান্ড বললো, এই রুমে তো আমি থাকি তাই না, আমার কথা তো তোমার জানতে হবে এবং শুনতে হবে, এখানে তো আর তোমার ভিউয়ার্সরা থাকে না। তো যাই হোক, হাজব্যান্ড ওয়াইফের এই খুনসুটিটা কিন্তু প্রায় লেগে থাকে যে কোনো জিনিসের ক্ষেত্রে। আর এই যে সুন্দর করে গুছিয়ে নিলাম আমার বেডরুমটা। তো বেডরুম গুছিয়ে সেদিন একটু সন্ধ্যার পর আমি একটু ঘুরতে গিয়েছিলাম আমাদের চট্টগ্রামের হালিশহরে উৎসব যে শপিং মল আছে, মানে সুপার শপ, সেখানে গিয়েছি। সেই সুপার শপটা অনেক বড়। আমাদের তো আরেকটা মেন যে সুপার শপটা আছে সেটা কিন্তু আমাদের আওতার একটু বাহিরে। তো যার কারণে হালিশহরে দেওয়াতে আমার জন্য অনেক লাভই হয়েছে। যাব করতে করতে এতই লেট করে ফেলেছি। তো যাই হোক, শেষ পর্যন্ত চলেই গেলাম উৎসব সুপার মার্কেটে। তো ওই মলে গিয়ে এত সুন্দর সুন্দর জিনিস দেখেছি। আমরা তো নারীরা এই সকল জিনিসে আটকে যাই। আমাকে যদি 100টা দোকানেও যদি ঘুরতে পাঠানো হয়, আমি মনে হয় এই সেকশানে গেলে সবসময় দাঁড়িয়ে দেখি আমার থেকে কী নেই, কী লাগবে, যেটা লাগবে সেটাই কেনার চেষ্টা করি। ওই যে কিছুক্ষণ আগে একটা কাঠি দেখেছেন, এটা কিন্তু আমি মনে মনে অনেক দিন ধরে খুঁজছিলাম, শেষ পর্যন্ত পেয়েই গেলাম। তো এদিক দিয়ে হঠাৎ করে আমি খেয়াল করলাম উৎসবে মাছ এভাবে টুকরো করে বিক্রি করছে। আমার কিন্তু এর আগে কখনোই খেয়াল করা হয়নি। তবে হঠাৎ করে এখানে দেখলাম কিছু কাঁকড়া ওরা পরিষ্কার করে কুটে রেখেছে, জাস্ট প্যাকেট থেকে বের করে আপনি সাথে সাথে রান্না করতে পারবেন। আমার এত ক্রেভিং উঠেছিল কাঁকড়া খেতে। আর এদিক দিয়ে দেখুন কিছু সবজিও কেটে ওরা এভাবে বিক্রি করে, আর এটা পার পিস 45 টাকা করে এক প্যাকেট। আমি তো দেখে পুরোপুরি অবাক হয়ে গিয়েছি। আমরা গৃহিণীরা যারা কাজ করতে করতে এত টায়ার্ড হয়ে যায়, বা অনেক সময় কিন্তু অনেক চাকরিজীবী গৃহিণীরা আছে তারা কিন্তু বাসায় গিয়ে কাজ করতে চায় না, তারা এখান থেকে এগুলো নিয়ে সাথে সাথে ঝটপট করে রান্না করে ফেলতে পারে। তো যাই হোক, অনেক কিছু কেনাকাটা করেছিলাম। তো এখন যেটা শেয়ার করছি সেটা আপনাদেরকে 2 দিন পরে শেয়ার করছি, কারণ যেদিন আমি এনেছি সেদিন কিন্তু আমি অনেক খাবার এনেছিলাম, যেমন বোরহানি, চিপস, এরপরে বন এনেছিলাম, পাউরুটি এনেছি, বিস্কিট এনেছি। আমার ছেলেরা ওই একদিন বসে সবগুলো খেয়ে ফেলেছে। তো যার কারণে আমি যে শ্যুট নিব সে সময়টা ওরা আমাকে দেয়নি। তো যাই হোক, যতটুকু রাখতে পেরেছি সেগুলোই এখন দেখাচ্ছি। তো গিয়েছি একটা দরকারি জিনিস কিনতে। তো ওই যে বললাম আমার একটা বাজে বদ অভ্যাস আছে, দরকারি জিনিস একটা কিনতে গেলে আরও 10টা জিনিস নিয়ে আসি। একটা ফিলোশিট নিয়েছি, আপনারা তো দেখেন আমি খাবার ফ্রোজেন করে রাখতে পছন্দ করি। সেই সাথে একটা সানসিল্ক শ্যাম্পু, তারপরে এয়ার ফ্রেশনার, এরপর একটা বডি স্প্রে, এটা লেডিস বডি স্প্রে, আর সেই সাথে ভীম লিকুইড, আর সে আর কাপড় ধোয়ার জন্য যে লিকুইডটা আছে রিনের, সেটাও নিয়েছি। তো বলতে পারেন একটা গৃহিণীর সংসারের জন্য টুকিটাকি যা প্রয়োজন ছিল সেগুলোই কিনেছি। তবে মনে মনে এত খারাপ লাগছিল, আমি কিন্তু অনেক শপিং করেছিলাম। ওই যে আমার ছেলেরা খেয়ে ফেলেছে যার কারণে দেখাতে পারিনি। আর এই যে দেখুন, আমার একটা খুবই শখের একটা জিনিস, অনেক দিন ধরে এই সাইজের একটা কাঠি খুঁজছিলাম তরকারি রান্না করার সময়। স্প্যাচুলাগুলো দিয়ে রান্না করলে অনেক সময় দেখা যায় একটু নরম হয়ে যায়, ফুলে যায় বা পুড়ে যায়। তো কাঠি দিয়ে রান্না করলে কিন্তু বেশ সুবিধা হয় আমার জন্য। তো ওই যে এখন এগুলো সবগুলো একটু গুছিয়ে রাখছি, আর সেই সাথে সবগুলো গুছিয়ে এখন দুপুরে রান্নাবান্নার জন্য চলে এলাম রান্নাঘরে। আর এই যে এই কাঠিটা এত কিউট, আমার না অন্য জায়গায় রাখতে ইচ্ছা করছে না। তো ভাবলাম আমার চোখের সামনেই রাখি, যখনই রান্না করবো এখান থেকে নিয়ে রান্না করতে পারবো। আর ওই যে দেখুন স্পেচুলাটা কত দিন ধরে ইউজ করছি, সামনের অংশটা কালো হয়ে গেল, এই জন্যই এই কাঠের স্প্যাচুলাটা নিয়েছি। আর এই যে দেখুন, এখন আমি রান্না করছি রুই মাছ দিয়ে, পটল দিয়ে, আর সেই সাথে রান্না করেছি মুরগির মাংস, আর তিতা করলা ভাজি করেছি। যে পরিমাণ গরম পড়ছে, চুলার পাশে দাঁড়ানো তো অসম্ভব হয়ে যাচ্ছে, কিন্তু কিছু তো করার ছিল না, রান্না তো করতেই হবে, না হলে স্বামী আছে, সন্তান আছে, ওরা কী খাবে বলুন।
তো আমি তো জানি না আপনারা এখনও পর্যন্ত আমার সাথে কন্টিনিউ করছেন কিনা আমার ব্লগটি। যদি ভালো লেগে থাকে আমার এই আজকের ব্লগটি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন যদি আপনি নতুন হয়ে থাকেন। আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো বলতে পারেন রান্নাবান্না শেষ করে ফ্রেশ হয়ে নামাজ পড়ে প্রত্যেকটা খাবার সুন্দর করে প্লেটে তুলে নিয়েছি আর টেবিলে খাবারগুলো সার্ভ করে থাকবো। মুরগির মাংস, মাছ আর সবজি যা রান্না করেছি মানে তিতা করলা ভাজি, সেগুলো টেবিলে দিয়ে এই হলো আমার গতকালের শুক্রবারের দুপুরের আয়োজন। তো এই হলো আজকের ব্লগ। আশা করি ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।